জমি দেখছেন, কেমন লাগছে আপনার কাছে? খুব সুন্দর হচ্ছে। ভালো লাগছে। এখন মাটির জীবনের গন্ধ আসে এখান থেকে। তাই এখান থেকে কিছু সম্ভাবনা তৈরি হতে পারে যেটা আগামী দিনের জন্য সুখও বয়ে আনবে। এখন ভাইয়ের কি মাটি পছন্দ হয়েছে? এটা হ্যাঁ, মাটি পছন্দ হয়েছে। স্থানীয় মানুষের সাথে কথাবার্তা বলছি, তাতে যথেষ্ট পজিটিভ মনে হচ্ছে। জি, এই যে ভাইয়ের সাথে কথা বললেন, কেমন লাগলো আপনার? ভালো লাগছে। ভাই যথেষ্ট ভালো মানুষ মনে হচ্ছে। জানি না এটা আর্টিফিশিয়াল কি না ন্যাচারাল, এটা এখন বোঝা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত আমি বুঝতে পারছি সে যথেষ্ট ভালো বলছে, ভালো গাইডেন্স দিবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আজ আমরা যাচ্ছি এই নন্দলালপুরের উদ্দেশ্যে। সেখানে একটি চর আছে, সেটার আসল বিষয় এবং সেটার কৃষি বিষয়ে আমরা জানার জন্য যাচ্ছি, তাই তো নাকি? জি। আর আমরা কিছুক্ষণের মধ্যেই এই যে যেখানে যে ট্রলারগুলো দেখা যাচ্ছে, এই ট্রলারে করে আমরা ওপারে চলে যাব। আর এটা হলো পদ্মা নদী, সেটা তো আপনার জানা আছে তাই না? প্রমত্ত পদ্মা। আর কি উদ্দেশ্যে আমরা যাব আজ ওখানে? আমরা ওখানে যাচ্ছি মূলত শিকড়ের সন্ধানে। মানুষের প্রথম আদি পেশা হচ্ছে কৃষিকাজ। ওইটার উপরে কিছু ধারণা নেব, কিরকম চাষ করতেছে এই সমসাময়িক সময়, বিশেষ করে ফসল উৎপাদন প্রক্রিয়াটা, সেচ, হ্যাঁ, এবং এই যে বৈরী আবহাওয়ার সময় যাদের করণীয়, ফসল সংরক্ষণ, উৎপাদন ইত্যাদির উপরে একটা ধারণা নেব। খুব সুন্দর বলছেন। এই ধারণাটা, কৃষির ধারণাটা আপনার মাথায় কিভাবে আসলো? দেখুন, আমরা মূলত আমাদের আদিপুরুষ, পূর্বপুরুষ কিংবা আমাদের প্রজন্মগুলো কৃষিকাজ উপর নির্ভরশীল। ওই যে বললাম আগেই, আমাদের আদি পেশা কৃষি। এখন আমরা উৎপাদনে বিশ্বাসী। আমরা এই সমসাময়িক সময় এই বিশ্বায়নে উৎপাদনটাই হচ্ছে মূল। সেখান থেকে সৃজনশীল কৃষি ব্যবস্থাকে আরও সামনে আগে নেওয়ার জন্য ধারণা নিব। আমাদের আগামী প্রজন্মের কাছে যেন আমরা এটা পুষে দিতে পারি যে কৃষিকাজের এটা, এই জন্যই আর কি জ্ঞান আহরণ করব, বাস্তবে দেখব এবং সেটা সামনের প্রজন্মের কাছে প্রয়োগ করব। নামটা যদি একটু বলেন। আমার নাম এস.এম. মিজানুর রহমান রেমন, ঢাকা থেকে আসছি। যাব চর নন্দলালপুর। ঠিক আছে, আমরা যাই। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। বন্ধুরা, কথা বলছি আজ নারিশা ঘাট থেকে। আমরা যাব সদরপুর। ওইদিকে দেখছি সেটা হলো সদরপুর। এখানে যেই পদ্মা নদীতে ট্রলার পার হয়ে আমরা যাব সেই নারিশা ঘাটে। আপনারা আমাদের সাথেই থাকুন, পাশেই থাকুন এবং দেখতে থাকুন। বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি আরেকটি নতুন এপিসোডে। আমরা আজ যাব চর নন্দলালপুর। আমরা ট্রলারে উঠে বসলাম। আজ আপনাদেরকে ওপারে গিয়ে ঘুরে ঘুরে অনেক কিছুই দেখাবো। আমাদের ট্রলারটি চলছে পদ্মা নদী দিয়ে পার হয়ে আমরা এসে পড়লাম। অনেক লোক সমাগম, সেখানে অনেকেই বসবাস করেন খুব শান্তিতে। আর ওখানকার আবহাওয়াটা অনেক ভালো। আপনি নিজে গেলে উপলব্ধি করতে পারবেন যে ওখানকার পরিবেশটা কেমন। খুবই সুন্দর, নিরিবিলি একটা পরিবেশ। এখানকার যেই এই গাছপালা, জমি, এগুলো সবুজে ভরা। আজ আমার ক্যামেরাতে সবুজটা সম্পূর্ণ ওঠেনি কেন, ওখানে একটু কুয়াশা ছিল। তাই অবশেষে আমরা তোফাজ্জল ভাইয়ের মোটরসাইকেলে উঠে গেলাম জায়গা জমি দেখার জন্য, গ্রামটা ঘুরে দেখার জন্য, চরটা ঘুরে দেখার জন্য। যেতে যেতে চারিদিকে দৃশ্যগুলো আমিও দেখছি এবং ক্যামেরাবন্দি করছি। বন্ধুরা, একটি কথা জানিয়ে রাখি আপনাদের, ওখানে অনেক লোক বসবাস করেন। স্বয়ং চেয়ারম্যান সাহেব ওখানে বসবাস করেন। আর ওখানে আপনি জমি নিয়ে বিভিন্ন ধরনের খামার করতে পারেন, বরই বাগান করতে পারেন, কলা বাগান করতে পারেন এবং ওখানে ড্রাগন বাগান করতে পারেন। অনেকেই ওখানে করেছেন। এবং যদি আপনি মনে চায় যে জমি কিনে নেবেন, সেটাও পারেন। বন্ধুরা, কে কী করবেন যার যার চিন্তাভাবনা অনুযায়ী আপনারা করবেন। আর আমার সাথে আজ যেই ভাই এসেছেন, লেমন ভাই, উনি 50-60 বিঘা জমি নিয়ে এখানে একটি প্রজেক্ট করার চিন্তাভাবনা করছে। তাই আমার সাথে যে তোফাজ্জল ভাইয়ের পরিচয় ছিল, আমি তাকে দেখিয়ে দিলাম এবং কথা বলার জন্য এখানে এনেছি। বাকিটা মাটি দেখে
পরীক্ষা করে সুন্দর প্লেস মতো জায়গা নেবে, সেটাই আমি আশা করি। এবং তার নিজস্ব চিন্তাভাবনায় যা করানোর করবে, আমরা শুধু পথ দেখিয়ে দিব, আর আপনার চিন্তাভাবনা অনুযায়ী আপনি করবেন। বন্ধুরা, ওই যে জমিগুলো দেখা যাচ্ছে, সেখানে ভুট্টা চাষ হয়েছে এবং সরিষা চাষ হয়েছে, কালিজিরা চাষ হয়েছে, পেঁয়াজ চাষ হয়েছে। এখানে কিন্তু ফসলি জমি, মাটি অনেক ভালো, সেটা বেলে দোআঁশ মাটি। এখানে আলু চাষ হয়। আপনি নিজে আসলে দেখতে পারবেন এখানকার যে পরিবেশটা খুবই সুন্দর, আর ওই দিকের মানুষগুলো আপনাদের খুবই মুরগি খাওয়ান। আন্তরিক। আমার উপর লাগে, মুরগি আপনিও খাইলেন, হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, মেহমানকে মুরগি খেলেন তা না, আমি- আমার বাড়িতে আপনি গেলেন, আমার ছেলেগুলো খেলো, আপনিও খেলেন। রাইট আপনার অবস্থাতে আমি খাইলাম। রাইট আপনি না আসলে আজকে আমি জব করতাম না। রাইট আপনি আসলে বিদায় জব করলাম। হ্যাঁ ভাই, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এই যে আমরা তো এই আসলাম জি। যে জায়গাটা, দাদা এই জায়গাটার নাম জানি কি? এই যে আপনার চর নন্দলাল। নন্দলাপুর। চর নন্দলালপুর। আমরা চর নন্দলালপুরে আছি। হুম। এই চর নন্দলালপুরে এই যে জমিটা দেখলেন, হুম। এই যে এখানে প্রায় 50 বিঘার মতো, 50 বিঘার মতো এই যে ভুট্টা লাগানো ভাই, হুম। এই যে ভুট্টা লাগানো আছে। দেখা যাচ্ছে এখানে যে ভুট্টাগুলো কিন্তু খুব ভালো হয়েছে। যে জমি দেখছেন, কেমন লাগছে আপনার কাছে? খুব সুন্দর, খুব সুন্দর হচ্ছে। ভালো লাগছে? হুম। এখন মাটি, মাটির জীবনের গন্ধ আসে এখান থেকে। তাই? এখান থেকে কিছু সম্ভাবনা তৈরি হতে পারে, যেটা আগামী দিনের জন্য সুখও বয়ে আনবে। তাই এখানকার যে ফসল, জি। এই মাটিতে কেমন হয়, কেমন হতে পারে, সেটা আপনার অভিজ্ঞতা থেকে কি বলে? মাটি মানুষকে ঠকায় না, আচ্ছা, এখান থেকে কিছু হতে পারে। আর আশা করা যাচ্ছে, যেভাবে দেখা যাচ্ছে সমস্ত খেতে বীজ বোনা হয়েছে, তাতে খুব সুন্দর সম্ভাবনা। খুব সুন্দর সম্ভাবনা। ভালো কথা বলেছেন হুম। যে ভাই তো কিছু জমি নিতে চাইছেন। জি। এখন ভাইয়ের কি মাটি পছন্দ হয়েছে? এটা হ্যাঁ, মাটি পছন্দ হয়েছে। স্থানীয় মানুষের সাথে কথাবার্তা বলছি, তাতে যথেষ্ট পজিটিভ মনে হচ্ছে। জি, এই যে ভাইয়ের সাথে কথা বললেন, কেমন লাগলো আপনার? ভালো লাগছে, ভাই যথেষ্ট ভালো মানুষ মনে হচ্ছে। জানি না সেটা আর্টিফিশিয়াল কি না ন্যাচারাল, এটা এখন বোঝা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত আমি বুঝতে পারছি সে যথেষ্ট ভালো বলছে, ভালো গাইডেন্স দিবে। হ্যাঁ, অলরেডি অতীতে অনেক লোককে গাইডেন্স ভালোভাবে দিয়েছে, ভালো একটা পরামর্শ দিয়েছে মানুষজন এই অঞ্চলে চাষাবাদের জন্য, হ্যাঁ, জীবিকার জন্য, জীবন নির্ভরশীলতার জন্য এখানে আসতে পারে, এরকম কথাই ভাই বললো আর কি। আমি ভাইয়ের সাথে আগে কথা বলছি। ভাই খুব ভালো মনের মানুষ। আর ভাইয়ের সাথে আমার বর্ষাকালে কথা হয়েছিল। তখন আমি ভাইয়াকে বলছিলাম যে ভাই, আমি শুকনার দিনে একবার আসবো এই জমিগুলো দেখার জন্য এবং আপনাদের পরিস্থিতি দেখার জন্য। এখানে ভাই আরেকটু আপনার থেকে জানি, এখানে যে ভুট্টার পরে আমি কি ধান চাষ করতে পারবো? চাষ করলে করতে পারবে। এখানে ভুট্টার পরে ধান চাষ করা যায়? আর ভাই, এই ভুট্টার পরে এখানে ধানটাও চাষ করা যায়। সেটা আমন ধানটা আপনি যদি এই রোপণ করেন, ভুট্টা ওঠানোর পরে আপনি আমন ধানের সিজনটা পাওয়া যাবে এখানে। ভালো, দুই ফসল আর কি। দুই ফসলের জমি, দুই হ্যাঁ। ফসলের জমি। আর জমি চাষ করলে জমির গুণাগুণ ঠিক থাকে। সার কীটনাশক যতই কম করা যায় ততই ভালো। তাছাড়া ন্যাচারাল জৈব সার যদি এর সাথে সংমিশ্রণ করা যায়, মাটির সাথে দেওয়া যায়, ফসল আরো বেশি ভালো হবে। আর বিশেষ করে চর অঞ্চলের মাটি এইসব সবজি ফসল কিংবা মশলা জাতীয় ফসল চাষের জন্য খুবই ভালো হয়। এখানে আপনার কোনো রকমের মানে জৈবনাশক নাই, বালাই নাশকের বেশি একটা ব্যবহার হয় না, আমি যতটা জানি এই জমি চাষের ক্ষেত্রে। হ্যাঁ, খুব সুন্দর চরের ফসল হয়। চরের ফসল সম্পর্কে আমাদের আগে ধারণা ছিল, আর আগে একটা অভিজ্ঞতা ছিল চরের সম্পর্কে। অধিক ফসলের জন্য চরের জমি ভালো। আর পূর্বপুর অনেক আগে থেকে শুনে আসছি, যেমনটি চর দাঙ্গা ফ্যাসাদের জায়গা, যেখান থেকে ঢাল, তলোয়ার, সুরকি, বল্লভের ঘটনা, গল্প আমরা চর থেকেই শুনে আসছি। চরের মানুষের বিবাদ, হ্যাঁ, লড়াই, হ্যাঁ, পেশি শক্তির প্রভাব ইত্যাদি চর থেকেই। কিন্তু সেই দস্যুবৃত্তির দিন শেষ হয়ে গেছে, দিন অনেক পরিবর্তন হয়েছে। মানুষ এখন সেসব পরিবর্তন হয়েছে বিধে মানুষ এখন এসব কাজে যুক্তেছে। আর সেই সময়ের থেকে এখনকার সময় অনেক ব্যবধান। এখন মানুষ চাঁদে যায়, চাঁদে চাষাবাদ প্রকল্প। আমরা তো শুধু চরে আসছি, তখন যখন সেই সব দস্যুবৃত্তির দেশ ছিল, তখন তো স্যাটেলাইট ছিল না, ইন্টারনেট ছিল না। এখন তো মানুষ আরো অনেক সম্ভাবনার দেখে। আমরা তো শুধু পদ্মার চরে আসছি, এটা আমার আর বেশি কিছু নয়। তবে এখান থেকে উত্তরণের সম্ভাবনা আছে, ভালো কিছু করার সম্ভাবনা আছে, আমি আশা করছি। সেটা এই কৃষির প্রতি প্রেম আপনার কেন আসলো? দেখুন, আমরা কিন্তু গতরে কৃষক পরিবারের সন্তান। জি।
আমার কয়েক প্রজন্ম কৃষক, বাবা, ভাই, আমরা, আমাদের পরবর্তী প্রজন্ম, আমরা তো দৈনন্দিন কৃষির উপর নির্ভরশীল। তার থেকেই কি এই চরে কিছু করার? হ্যাঁ, আশা তার দেখছেন? থেকে না, এটা উপলব্ধি করতে হবে যে আমি কিছু মাটির উৎপাদনে বিশ্বাসী, যেটা শূন্য থেকে একটা বীজ থেকে বিশাল বৃক্ষ হবে, অনেক ফল হবে। হ্যাঁ, আমি এমনটাতে বিশ্বাসী। এটা আমার ব্যক্তিগত অভিমত, যে কোনো একটা অভিমত থাকতে পারে। নতুন উদ্যোক্তারা চরে আসলে সাফল্যটা কেমন পাবে আপনার ধারণা? কৃষি সম্পর্কে তার এই চর সম্পর্কে আগে ধারণা নিতে হবে। জি। সে কতটি মননশীল, কতটি সময় দিতে পারবে, আর বিশেষ করে ধৈর্য একটা বিশাল ব্যাপার আছে। জি। হ্যাঁ, ধৈর্য নিয়ে কাজ করতে হবে, আর ফসল চাষাবাদ সম্পর্কে তার জানতে হবে, এবং যদি সে সব কিছুর সমন্বয় ঘটাতে পারে তাহলে সে ভালোটা রেজাল্ট আশা করতে পারবে। আরেকটা জিনিস, সেটা এরকম চরে ফসল করার মানে আমি অনেককে জিজ্ঞেস করছি যে একসাথে অনেক জমি পাওয়া যায় না, চরে আসলে সেই জমিটা পাওয়া যায়। যে আমি তাকে প্রশ্ন করলাম যে চরে কেন আসতে চান, তারা উত্তর দিল যে চরে অনেক জমি, দেখেন এই যে চারিদিকে তাকাইলে শুধু জমি আর জমি দেখা যায়, ফসলি জমি, কিন্তু এলাকা ভিত্তিক কিন্তু এত জমি পাওয়া যায় না। পাওয়া যায় 10 বিঘা, 5 বিঘা, 20 বিঘা, 20 বিঘাও সহজে হয় না, 5 বিঘা, 2 বিঘা, 3 বিঘা এরকম জমি পাওয়া যায়। তাই তার জন্য কি চরে একটু বেশি ঝুঁকছে মানুষ? হ্যাঁ, এটা একটা কথা বলে রাখি যে এই জমিটা জি। একত্রে 50 বিঘা জমি। জি। এখানে শ্রমিক এবং বীজ, সার, ঔষধের সমন্বয় ঘটালে এখান থেকে একেবারে একসাথে একই জমি থেকে একবারে অনেক ফসল আসার সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা এবং সেই সাথে মানে জমির পরিমাণটা বেশি হওয়ার জন্য কিন্তু এটা সম্ভব। আচ্ছা। এই জন্যই কিন্তু মানুষের বেশি পরিমাণ বড় দাগের জমি, এক দাগে বেশি জমি মানুষ পছন্দ। যেমন নাঙ্গলটা সমস্ত জায়গা থেকে ঘুরে আসতে পারে। হ্যাঁ, কৃষকের পরিশ্রমে এক জায়গাতেই শ্রম অনেকটা সাশ্রয় হয়। তারপর সার ও কীটনাশক বা বীজ ইত্যাদি ক্ষেত্রে অনেক সাশ্রয়, ম্যানেজমেন্ট করা খুব সহজ হয় এক জায়গায় হলে, এক জায়গায়। দেখভাল করার জন্য, পরিচর্যার জন্য সবকিছুতে সহজ হয়। আর আরেকটা প্রশ্ন ভাই, এই পেশায় আপনি কি করেন? আমি একজন ব্যবসায়ী, আমার হসপিটাল ব্যবসা। জি। আমার পরিবার টোটালি এ টু জেড সবাই এই ব্যবসার সাথে জড়িত। আমার মিসেস চিকিৎসক একজন, ঢাকাতে আমার ব্যবসা। আমি মনে প্রাণে একজন খাঁটি বাঙালি এবং খাঁটি মাটির মানুষ, এটা আমি মনে প্রাণে। আর কৃষি প্রেম তো আছে অবশ্যই, এই থেকেই তো এখানে আসা। সেটার জন্য এখানে জি। আসা। এখন এই কৃষক হয়ে গেছেন না হওয়ার চিন্তা ভাবনা করছেন? অনেকটা আগে থেকেই আমি ওই যে আগে বললাম অনেকটা কিছু। এখন একটু মানে আমি আমার দেশে স্থানীয়ভাবে যে চাষগুলো করছি, এইখানে চাষের সাথে একটু ভিন্নতা আছে, কিন্তু এখানে উর্বরতা, মাটির উর্বরতা, এবং আমি আগে থেকেই কৃষক, শুধু জায়গা বিশেষ অ্যাপ্লাই করা। ঢাকা শহরে তো আর সেরকম ছাদ বাগান ছাড়া এত জমি একাতে সম্ভব না, ছাদ বাগানে সম্ভব না এখানে। আচ্ছা, আমাদের দেশে কৃষককে একটু ছোট করে দেখা হয়, এটার আপনি কি বলেন? আসলে আমরা তো কি বলবো, আমরা তো ওই যে গোড়াপত্তর কৃষক, তো বিশেষ করে কৃষির উপরে আমাদের অনেক ধারণা নেই। আর সবচেয়ে আমাকে খাটো করে দেখার কারণটা হচ্ছে আমরা সৃজনশীল হতে পারি না। আচ্ছা আচ্ছা। প্রত্যেকটা ক্ষেত্রে সৃজনশীল হওয়া দরকার, কৃষিক্ষেত্র তাই আপডেট করা দরকার। এখন এটি অনেকটা কারণ, এটা অনেক কারণ, কিন্তু কৃষককে কি ছোট করে দেখা কোনো সুযোগ ঠিক? নো, একদম কোনো সুযোগ নেই। আপনি দৈনন্দিন আহারের প্রত্যেকটা কৃষির একটা উৎপাদন, কৃষির একটা প্রোডাক্ট। এখন কিন্তু বর্তমানে বড় বড় ইঞ্জিনিয়ার, অনেক ছেলে পেলে উত্তরবঙ্গে আপনার বড় বড় খামার করছে, তারা কিন্তু চাকরির আশা করে নেই যে কৃষি করবে, কৃষিতে একটা বিপ্লব ঘটানোর জন্য। এখন তারা কি সাফল্য অর্জন করতে পারবে মনে হয়? দেখুন, আগে কিন্তু গৃহস্থ ঘরের ফ্যামিলিরা চাষাবাদে আসছে। আচ্ছা। হ্যাঁ। আর তার মানে এখানে ন্যাচারাল কিছু, খাঁটি কিছু এবং জীবনমুখী কিছু আছে বলে এখানে আসছে। হ্যাঁ, তো এখান থেকেই অনেক কিছু সম্ভব। জি, এটা আপনার আশা। জি, ঠিক আছে, আজ বিদায় নিচ্ছি। ভবিষ্যতে আপনি যখন এই জমি রোপণ করবেন, জমি নিবেন, তখন আবার আপনার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।